আইভিএফ এবং ইক্সির কথা আপনারা প্রায় শুনে থাকবেন। তা আইভিএফ আর ইক্সি দুটোতে একই কাজ করা, যেটা হচ্ছে যে ল্যাবের মধ্যে আমরা ডিম ও শুক্রাণু মিশে ভ্রূণ তৈরি করি। তো দুটোর মধ্যে একটা তফাৎ আছে, সেটা হলো যে আমরা আইভিএফের ক্ষেত্রে আমরা অনেকগুলো শুক্রাণু আমরা ডিমের সাথে মিশিয়ে দিই ল্যাবের মধ্যে, তার ন্যাচারাল উপায় শুক্রাণুগুলো ডিম সিলেক্ট করে তারপরে এমব্রয় তৈরি করে। আর ইক্সির ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এক একটা করে শুক্রাণু আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে সিলেক্ট করি, ভালো একটা শুক্রাণু আমরা ভালো একটা ডিমের সাথে আমরা একটা সূক্ষ্ম নলের মাধ্যমে আমরা সেটাকে ডিম্বাশয়ের ভিতরে ইনজেক্ট করে দিচ্ছি, সেটাকে বলছি আমরা ইক্সি। তো ইক্সি এখন কাদের প্রয়োজন? কিছু কিছু পুরুষের দেখা যাচ্ছে যে বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ এতই কম যে সেই শুক্রাণু দিয়ে আইভিএফ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা সম্ভব না, অথবা দেখা যাচ্ছে যে ওনাদের শুক্রাণুর গতি অথবা শুক্রাণুর গঠনগত ত্রুটি আছে যার মাধ্যমে আইভিএফ চিকিৎসা সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ইক্সির পরামর্শ দিয়ে থাকি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা পুরুষ যদি অ্যাজোস্পার্মিয়া ভুগছেন, যেটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া ভুগছেন, এবং সেই অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়ার কারণে ওনারা নর্মাল সহবাসে বাচ্চা নিতে পারছেন না এবং আইভিএফের মাধ্যমে ওনাদের সেক্ষেত্রে প্রেগনেন্সি সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে টেজা পদ্ধতির মাধ্যমে আমরা অন্ডকোষ থেকে শুক্রাণু সংগ্রহ করে সেই ইক্সি পদ্ধতির মাধ্যমে আমরা চিকিৎসা নেওয়ার জন্য পরামর্শ দিই। আবার কিছু কিছু মহিলা আছে যাদের ডিম্বাশয় ডিমের পরিমাণ খুব কম অথবা ডিমের কোয়ালিটি খুব ভালো নাই, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইভিএফ পদ্ধতির চেয়ে আমরা ইক্সি পদ্ধতির দিকে বেশি প্রেফার করি। কিছু কিছু দম্পতি দেখা যাচ্ছে যে ওনারা অনেকবার আইভিএফ পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করেছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন, তাদের ক্ষেত্রে আমরা বলছি যে পরবর্তী সময় ইক্সি পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়ার জন্য।